নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল স্লিপ ভয়েসে। আমি আপনাদের সাথে জয়। আজকের রাতটা একটু আলাদা হতে চলেছে, কারণ আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যেখানে মিথ্যার সত্যের লড়াইয়ে একটা পুরো পরিবার ভেঙে পড়েছিল, আর এক পুরনো বন্ধুর অদম্য প্রতিজ্ঞায় আবার সব কিছু ফিরে পেয়েছিল। আমাদের আজকের গল্পের শিরোনাম সত্যের জয়, অশ্বত্থ গাছের নিচের প্রতিশ্রুতি। বন্ধুরা, এই গল্প শুনতে শুনতে আপনার চোখ বন্ধ হয়ে যাক, মন শান্ত হয়ে যাক। এখন চলুন গল্পটি শুরু করি। ভোরের সেই সকালটা অন্য সকালগুলোর মতো ছিল না। ভোরের সেই সকালটা অন্য সকালগুলোর মতো ছিল না। আদালতের বাইরে মানুষের ভিড় ছিল। কিছু মানুষ হাতে খবরের কাগজ নিয়ে দাঁড়িয়েছিল। কেউ কেউ নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলছিল। আদালতের ভবনের ওপর সূর্যের হালকা আলো পড়ছিল, কিন্তু ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত গরম। ৭ নম্বর ঘরে আজ এমন একটা রায় হতে চলেছিল যা একটা গোটা পরিবারের জীবন বদলে দিতে চলেছিল। রাজন শর্মা, বয়স ৩৪ বছর, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাঠগড়ায় দাঁড়িয়েছিল। তার চোখে ক্লান্তি ছিল, মুখে সেই উজ্জ্বলতা ছিল না যা কখনো তার পরিচয় হতো। সে হালকা নীল রঙের একটা জামা পরেছিল, যা এখন একটু কুঁচকে যাওয়া লাগছিল। তার পাশে তার উকিল বসেছিল, যে বারবার নিজের ফাইলগুলো উল্টাচ্ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা শর্মা বসেছিল, লাল রঙের শাড়ি, কপালে বড় টিপ, চোখে কাজল, আর মুখে এমন একটা অভিব্যক্তি যা দেখলে যে কারোরই সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়ে যেত যে এই মহিলা খুব অত্যাচারিতা। তার পাশে তার উকিল ছিল, যে শহরের নামী উকিলদের মধ্যে গণ্য হতো। সে আগেই ৩-৩টে বড় বড় কেস জিতেছিল। জজ সাহেব নিজের চেয়ারে বসেই ফাইল খুললেন। মামলা নম্বর ৪/২৩, প্রিয়াঙ্কা শর্মা বনাম রাজন শর্মা এবং পরিবার। এই কেসটা গত কয়েক মাস ধরে চলছিল। প্রিয়াঙ্কা তার স্বামী রাজন, তার বাবা দীননাথ বাবু, মা সুশীলা দেবী এবং বোন নীলুর ওপর মারধর, যৌতুক নিগ্রহ এবং শারীরিক শোষণের গুরুতর অভিযোগ এনেছিল। আদালতে প্রিয়াঙ্কার উকিল একে একে সব অভিযোগ আবার বলল, মাননীয় আদালত, আমার মক্কেল প্রিয়াঙ্কা শর্মা গত ৩ বছর ধরে নরকের মতো জীবন কাটাচ্ছেন। তার স্বামী রাজন শর্মা তাকে বারবার মারধর করেছেন। তার শ্বশুর দীননাথ শর্মা তার সাথে এমন ব্যবহার করেছেন যা যে কোনো মানুষের জন্য অসহ্য। তার শাশুড়ি সুশীলা দেবী তাকে যৌতুকের জন্য প্রতিদিন অত্যাচার করেছেন, আর ননদ নীলু এই সব কিছুতে নিজের পরিবারের পুরো সাথে ছিল। উকিলের গলার স্বর চড়ছিল। আমার মক্কেল পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। এখন তদন্তে সব দুধের দুধ জলের জল হয়ে গেছে। রিপোর্ট আপনার হাতে রয়েছে। সব তথ্য স্পষ্ট। রাজুন আর তার পরিবার দোষী, আর আমি আপনার কাছে এদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে। রাজন নিজের মাথা নিচু করে নিল। তার উকিল কিছু আপত্তি তুলল, কিন্তু তার যুক্তিগুলো দুর্বল ছিল। পুলিশের তদন্তের রিপোর্ট প্রিয়াঙ্কার পক্ষেই ছিল। প্রতিটা নথিপত্র, প্রতিটা বয়ান, সব কিছু প্রিয়াঙ্কার হকেই ঝুঁকেছিল। আসলে শুরুর তদন্তের সময় প্রিয়াঙ্কা থানায় যে খেলাটা খেলেছিল তা ছিল অত্যন্ত চতুরতায় ভরা। সে সেই দিনই অভিযোগ দায়ের করেছিল, যেদিন তার শরীরে আঘাতের দাগ ছিল, যা রাজনকে রেগে উস্কানি দেওয়ার পর মারার কারণে এসেছিল। তার কাছে টাকা ছিল, আর সে সেই টাকার ব্যবহার খুব চতুরতার সাথে করেছিল। তদন্তকারী অফিসার প্রতিবারই একটা করে খাম পেত। সাক্ষীদের তৈরি করা হয়েছিল। রিপোর্টে সেই সব কথা লেখা হয়েছিল যা কখনো হয়ইনি। দীননাথবাবু ৬৫ বছরের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন, যিনি নিজের গোটা জীবন বাচ্চাদের পড়ানোর পেছনে লাগিয়ে দিয়েছিলেন। যিনি এলাকায় আজও সবাইকে খুব শ্রদ্ধা করার জন্য পরিচিত ছিলেন। যার কাছে এত টাকা ছিল না যে তিনি পুলিশ কিনতে পারতেন। যিনি অসুস্থ ছিলেন, যার হার্ট দুর্বল ছিল, আর যার উপর এমন অভিযোগ লাগানো হয়েছিল যা শুনলেই মন কেঁপে উঠত। সুশীলা দেবী যখন আদালতে বসেছিলেন, তখন তার চোখ থেকে জল থামছিল না। এক মা, যিনি নিজের সারা জীবন পরিবারকে সুখী রাখায় কাটিয়ে দিয়েছিলেন, আজ তিনি কাঠগড়ায় ছিলেন। নীলু এখনও পড়াশোনা করছে। তার বয়স মাত্র ২২ বছর ছিল। সে কখনো ভাবতেও পারেনি যে একদিন আদালতে তার নামও নেওয়া হবে। রায়ের দিন এলো। জজ সাহেব নিজের রায় শোনাতে শুরু করলেন। এই আদালত সমস্ত নথিপত্র দেখেছে, পুলিশের তদন্তের রিপোর্ট, সাক্ষীদের বয়ান আর উভয় পক্ষের যুক্তি শুনেছে। এই আদালতের মনে হয়েছে, রাজনের বুক তখন দুরুদুরু কাঁপছিল। যে রাজন শর্মা দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে।
তাছাড়া প্রিয়াঙ্কা শর্মাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা খরপোশ দিতে হবে আর ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা দিতে হবে। আদালতে শোরগোল পড়ে গেল। প্রিয়াঙ্কার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, যা সে তখনই লুকিয়ে নিল। রাজন শুধু দাঁড়িয়ে রইল। সে একবারও মাথা তুলল না। তার মা সুশীলা দেবীর চিৎকার আদালতে প্রতিধ্বনিত হচ্ছিল। দীননাথবাবু নিজের চোখ বন্ধ করে নিলেন। নীলু শুধু কেঁদেই চলল। সেদিন বিকেলে যখন রাজনকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে একবার পেছন ফিরে তাকালো। তার বাবা একটা বেঞ্চে বসেছিলেন, মাথা নিচু করে। তার মা তার হাত ধরে বসেছিলেন। নীলু তাদের কাছে দাঁড়িয়েছিল। তার চোখ কান্নার কারণে লাল হয়ে গিয়েছিল। রাজনের মুখ থেকে শুধু একটাই কথা বেরোল, বাবা, আমি কিছু করিনি। দীননাথবাবু মাথা তুললেন। তার চোখে কষ্ট ছিল, কিন্তু তার গলায় বিশ্বাস ছিল। আমি জানি বাবা, সত্যি কখনো চাপা থাকে না। আমরা লড়ব বাবা, তুমি চিন্তা করো না। কিন্তু সেই সময়ে কেউ জানত না যে সত্যিটা সামনে আনার মতো একজন মানুষ সেই শহরেই ছিল। এমন একজন মানুষ যে গত কয়েক বছর ধরে রাজনের কথাই ভেবে আসছিল, যে তাকে কখনো ভুলে যাবার চেষ্টা করেছিল কিন্তু ভুলতে পারেনি। তার নাম ছিল শালিনী গুপ্তা। আর সেই রাতেই যখন শালিনী খবরের কাগজে এই খবরটা পড়ল, তখন তার হাত থেকে কাগজটা পড়ে গেল। রাজন শর্মাকে 12 বছরের জেল। সে সেই নামটা আবার পড়ল, কয়েকবার পড়ল, কিন্তু তার বিশ্বাসই হচ্ছিল না। তার চোখ বন্ধ হয়ে গেল। আর এক পলকেই বছরের পর বছর পুরনো স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। স্কুলের সেই মাঠ, সেই বইগুলো, সেই হাসি, সেই ছেলেটি যে সবসময় সবার সামনে বসত আর সবসময় সবচেয়ে বেশি পরিশ্রম করত, সে ছিল রাজন। শালিনী খবরের কাগজটা তুলল। সে একটা লম্বা শ্বাস নিল, আর সে সিদ্ধান্ত নিল যে সে এই কেসের শেষ পর্যন্ত যাবে। শালিনী গুপ্তার বয়সও এখন 32 বছর ছিল। বোর্ডের একটা বড় আইনি অফিসে তার নাম খুব সম্মানের সাথে নেওয়া হতো। গুপ্তা অ্যান্ড অ্যাসোসিয়েটসের সে সবচেয়ে ক্ষুরোধার আর সবচেয়ে বিশ্বস্ত উকিল ছিল। সে গত 10 বছরে অনেক কঠিন কেস জিতেছিল। আদালতে যখন সে কথা বলত, তখন জাজ সাহেবও মন দিয়ে শুনতেন। তার গলায় এমন এক বিশ্বাস থাকত যা সামনের জনের মনোবল নাড়িয়ে দিত। কিন্তু সেই রাতে শালিনী গুপ্তা শুধুই একজন সাধারণ মানুষ ছিল। সে নিজের বাড়ির বারান্দায় বসেছিল। সামনে এক কাপ চা ছিল, যা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার নজর খবরের কাগজের দিকে ছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। অনেক পেছনে, অনেক পুরনো সময়ে, যখন শালিনী প্রথমবার রাজন শর্মাকে দেখেছিল, তখন তারা দুজনেই 8ম শ্রেণীতে পড়ত। দেরাদুনের এক মস্ত বড় নামী প্রাইভেট স্কুল। পড়াশোনার পরিবেশ অত্যন্ত ভালো। স্কুলে প্রতিটি বাচ্চার নিজের একটা পরিচয় ছিল। কেউ খেলায় এগিয়েছিল, কেউ গানে, কেউ বা আঁকায়। রাজন শর্মা গণিত আর বিজ্ঞানে এগিয়েছিল। শালিনীর মনে পড়ে যাচ্ছিল স্কুলের সেই প্রথম দিনটির কথা, যখন রাজন গণিতের এমন একটা অঙ্ক সমাধান করেছিল যা পুরো ক্লাসের কাছে কঠিন ছিল। মাস্টারমশাই তাকে দাঁড় করিয়ে বলেছিলেন, রাজন, এই অঙ্কটা বোর্ডে করে দেখাও। রাজন কোনো রকম ভয় না পেয়েই উঠেছিল। চক তুলে নিয়ে বোর্ডে লিখতে শুরু করেছিল। তার আঙুলগুলো আত্মবিশ্বাসের সাথে চলছিল। 5 মিনিটে অঙ্ক সমাধান হয়ে গেল। পুরো ক্লাস হাততালি দিয়ে উঠেছিল। শালিনীও হাততালি দিয়েছিল, কিন্তু তার হাততালি বাকিদের থেকে একটু আলাদা ছিল। তার মধ্যে অন্যরকম এক আবেগ ছিল, এমন কিছু যা সে নিজেও বুঝতে পারছিল না। সেই সময় আস্তে আস্তে দুজনেই বন্ধু হল। রাজন কথা কম বলতো, কিন্তু যা বলতো তা কাজের কথা হতো। শালিনী কথা বেশি বলতো, কিন্তু তার প্রতিটি কথায় কোনো না কোনো আলগা মানে থাকত। দুজনের জুটিটা অদ্ভুত ছিল, কিন্তু খুব ভালো ছিল। টিফিনের সময় দুজনে প্রায়ই স্কুলের পুরনো অশ্বত্থ গাছের নিচে বসত। রাজন নিজের টিফিন খুলত, শালিনী নিজের বই খুলত, আর তারপর কখনো খাওয়ার, কখনো পড়াশোনার, কখনো বা জীবনের কথা হতো। একদিন রাজন বলেছিল, শালিনী, আমাকে একদিন অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। এমন প্রোগ্রাম বানাবো যা মানুষের জীবন সহজ করে দেবে। তার চোখে একটা উজ্জ্বলতা ছিল। শালিনী বলেছিল, আর আমাকে একদিন উকিল হতে হবে, এমন উকিল যে মিথ্যাকে কখনো জিততে দেবে না। রাজন তার দিকে তাকিয়েছিল আর হেসে দিয়েছিল। তাহলে তো আমরা দুজনেই একদিন খুব কাজের মানুষ হব। সেদিন শালিনী জানত না যে রাজনের সেই কথাটি এত বছর পর এতটা জরুরি হয়ে উঠবে। দুজনেই 10ম শ্রেণী পাশ করল। রাজন সায়েন্স নিল, শালিনীও সায়েন্স নিল। দুজনেই একই স্কুলে ছিল, কিন্তু এখন ক্লাস আলাদা ছিল। দেখা হওয়াটা কমে গিয়েছিল, কিন্তু বন্ধ হয়নি। শালিনীর মনে ছিল সেই একটা বিকেল যখন স্কুলের বার্ষিক প্রতিযোগিতা ছিল। বিতর্ক মানে বক্তৃতা দেওয়ার প্রতিযোগিতা। শালিনী তাতে অংশ নিয়েছিল। বিষয় ছিল, আধুনিক প্রযুক্তি কি মানুষকে একা করে দিচ্ছে? শালিনী নিজের পক্ষ এত জোরের সাথে রেখেছিল যে পুরো হল হাততালিতে ফেটে পড়েছিল।
সে প্রথম স্থান পেয়েছিল। সে যখন মঞ্চ থেকে নেমে আসছিল তখন ভিড়ের মধ্যে সে একটা মুখ দেখেছিল। সেটা ছিল রাজনের মুখ। সে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছিল। তার মুখে যে হাসিটা ছিল তা শালিনী আজ পর্যন্ত ভোলেনি। সেদিন রাতে বাড়ি এসে শালিনী নিজের ডায়েরিতে লিখেছিল, আজ রাজন আমার জন্য দাঁড়িয়ে হাততালি দিল। আমি জানি না এটা কি, কিন্তু সে যখন হাসে তখন আমার মনটা খুব অদ্ভুতভাবে কাঁপতে থাকে। দ্বাদশ শ্রেণীর পর দুজনের পথ আলাদা হয়ে গেল। রাজন বোর্ডের একটা বড় ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেল। শালিনী দিল্লি চলে গেল আইনের পড়াশোনার জন্য। যাওয়ার আগে একদিন দুজনে দেখা করেছিল স্কুলের সেই অশ্বত্থ গাছের নিচে। রাজন বলেছিল, শালিনী, নিজের স্বপ্ন কখনো ছেড়ো না। শালিনী বলেছিল, তুমিও ছেড়ো না। দুজনেই সজল চোখে কিন্তু হাসি মুখে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিল। শালিনী সেই সময় আরও কিছু বলতে চেয়েছিল। তার মনে অনেক কিছু ছিল, কিন্তু সেই কথাগুলো গলায় আটকে গিয়েছিল। রাজনের চোখ সবসময় সামনের দিকে দেখত, নিজের স্বপ্নের দিকে। শালিনীর মধ্যে সে সেটা দেখতে পায়নি যা শালিনী রাজনের মধ্যে দেখতে পেত। আর তারপর তারা আলাদা হয়ে গেল। ফোন নম্বর বদলে গেল, জীবন বদলে গেল, শহর বদলে গেল, আর সামনে যেন দুজনের পৃথিবীটাই বদলে গেল। দুজনের কারোর কোনো খোঁজ খবর ছিল না। শালিনী অনেকবার ভেবেছিল রাজানকে খুঁজবে, তার সাথে কথা বলবে, কিন্তু প্রতিবারই কিছু না কিছু আটকে দিত। নিজের কাজ, নিজের দায়িত্ব, অথবা হয়তো সেই ভয়টা যা প্রতিটা না বলা ভালোবাসার সাথেই জড়িয়ে থাকে। বছর কেটে গেল। শালিনী বোর্ডে ফিরে এলো, মস্ত বড় উকিল হয়ে গেল। সে অনেক কেস লড়ল, অনেক জিতেছিল। তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই নামের পেছনে এমন একটা মন ছিল যা এখনও কখনো কখনো সেই অশ্বত্থ গাছটাকে মনে করত, তার নিচে বসে করা প্রতিশ্রুতিগুলোও মনে করত। আর তারপর সেই খবরের কাগজ, সেই খবর, রাজন শর্মাকে 12 বছরের সাজা। শালিনী খবরের কাগজটা আরও একবার পড়ল। পুরো খবরের প্রতিটা লাইন খুব মন দিয়ে পড়ল। যৌতুক, মারধর, নিগ্রহ, 12 বছরের জেল, মাসে 1 লক্ষ টাকা, 1 কোটির জরিমানা। শালিনীর মনটা ভেঙে গেল, কিন্তু তার সাথে সাথে তার ভেতরের উকিলটাও জেগে উঠল। সে খবরটা মন দিয়ে পড়ল। কিছু কথা ছিল যা তার কাছে অদ্ভুত লাগছিল। পুলিশের তদন্ত এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল? রাজানের উকিল কোনো জোরালো আত্মপক্ষ সমর্থন কেন করল না? অভিযোগে যে বিবরণ ছিল তা এত পরিপাটি কেন ছিল, যেন কেউ আগে থেকেই লিখে রেখেছিল? শালিনীর অভিজ্ঞতা তাকে বলছিল যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে, আর তার মন তাকে বলছিল যে রাজান এমন করতেই পারে না। সেই রাজন যে স্কুলে কখনো কারোর সাথে ঝগড়া করত না, যে সবসময় অন্যদের সাহায্য করত, যার বাবা একজন শিক্ষক ছিলেন যিনি তাকে শিখিয়েছিলেন যে সম্মান কামাতে হয়, কেনা যায় না। না, রাজন এমন করতে পারে না। শালিনী নিজের চায়ের কাপটা তুলল। চা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে একটা চুমুক দিয়ে কাপটা আবার রেখে দিল। তারপর সে উঠল, নিজের অফিসের ঘরে গেল, নিজের ল্যাপটপটা খুলল আর টাইপ করল রাজন শর্মা বনাম প্রিয়াঙ্কা শর্মা, বেঙ্গালুরু জেলা আদালত। কেসের ফাইলটা খুলে গেল। শালিনী সারা রাত ধরে সেটা পড়ল, এক একটা পাতা, এক একটা শব্দ পড়ল। সকাল হতে হতে তার মাথায় অনেক প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য সে একটা সিদ্ধান্ত নিল। সে এই কেসে নামবে রাজনের পক্ষ থেকে। সে ফোন তুলল আর নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করল, কাল সকালে আমার জন্য জেলে রাজন শর্মার সাথে দেখা করার অনুমতির আবেদন করো। আর হ্যাঁ, যে তদন্ত সংস্থাকে আমরা কঠিন কেসগুলোর সময় ব্যবহার করি তাদেরও কাল সকালে অফিসে ডাকো। ফোন রাখার পর শালিনী এক মুহূর্তের জন্য থামল। তার মাথায় রাজনের সেই মুখটা ভাসছিল যা আজ খবরের কাগজের ছবিতে ছিল, ক্লান্ত, ভেঙে পড়া। শালিনী আস্তে করে নিজের মনে বলল, রাজন, এইবার আমি তোমাকে একা ছাড়ব না। পরদিন সকালে শালিনী গুপ্তা যখন নিজের অফিসে পৌঁছাল তখন তার চোখে ঘুম ছিল না, কিন্তু তার পদক্ষেপে এক দৃঢ় প্রতিজ্ঞা ছিল। তার টেবিলে কেসের ফাইল খোলা পড়েছিল, আর তার মনে এমন এক আবেগ ছিল যা তাকে ভেতর থেকে তাতিয়ে দিচ্ছিল। মিথ্যেকে আজ না হয় কাল হারতেই হবে, আর শালিনী গুপ্তা এটাই নিশ্চিত করতে চলেছিল। ভোরের সকালটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তায় হালকা কুয়াশা ছিল, চায়ের দোকানগুলো খুলছিল, খবরের কাগজের হকাররা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল, কিন্তু শালিনী গুপ্তার অফিসে আলো আগে থেকেই জ্বলছিল। সে টেবিলের ওপর ঝুঁকে বসেছিল। সামনে কেসের ফাইল ছিল, চায়ের কাপ ছিল যা তৃতীয়বার ভরা হয়েছিল, আর একটা নোটপ্যাড ছিল যার ওপর সে সারা রাতে অনেক প্রশ্ন লিখে ফেলেছিল। তার অ্যাসিস্ট্যান্ট রেখা দরজায় টোকা মারল। ম্যাডাম, ওরা এসে গেছেন, ভেতরে পাঠাও ওদের। দরজা খুলল আর দুজন মানুষ ভেতরে এলো। একজনের নাম ছিল বিক্রম সিং, বয়স বছর ৪৫, ছোট দাড়ি, ক্ষুরোধার চোখ,
সাদামাটা পোশাক, দেখতে একদম সাধারণ মানুষ। কিন্তু শালিনী জানত যে বোরে তার থেকে ভালো প্রাইভেট ডিটেকটিভ আর কেউ ছিল না। তার এজেন্সির নাম ছিল সত্য অন্বেষণ কোম্পানি। গত ১৫ বছরে সে অনেক বড় বড় রহস্যের উন্মোচন করেছিল। অন্যজন ছিল তার সঙ্গী মীরা, ৩০ বছর বয়সী, ক্ষিপ্র আর ভীষণ বুদ্ধিমান। তার কাজ ছিল ডিজিটাল ফুটপ্রিন্ট খোঁজা। শালিনী তাদের বসার ইশারা করল। আমার প্রিয়াঙ্কা শর্মার ব্যাপারে সব কিছু চাই, তার অভ্যাস, তার বন্ধু, তার টাকার হিসেব, তার প্রতিদিনের জীবনযাত্রার ধরন, আর বিশেষ করে সেই দিনটি যেদিন দীননাথ বাবুর উপর অভিযোগ আনা হয়েছিল, সেই দিনের প্রতিটা ঘণ্টার হিসেব আমার চাই। বিক্রম ফাইলটা দেখল। আমাদের হাতে সময় কতটা আছে ম্যাডাম? যত তাড়াতাড়ি সম্ভব। একটা মানুষ জেলে বন্দী আছে, তার প্রতিটা দিন মূল্যবান। বিক্রম তার সঙ্গীর দিকে তাকাল। দুজনেই একে অপরকে বুঝল। আমরা এখনই থেকে কাজ শুরু করছি। এর মধ্যে কয়েক মাস কেটে গেল। আজ বিক্রম আর মীরা শালিনীর অফিসে আবার এসেছিল। এইবার তাদের হাতে একটা মোটা ফাইল ছিল, অনেক ছবি ছিল, কিছু প্রিন্ট আউট ছিল আর একটা পেন ড্রাইভ। বিক্রম টেবিলের ওপর ফাইলটি রাখল। ম্যাডাম, আমরা যা খুঁজে পেয়েছি তা আপনাকে অবাক করে দেবে। শালিনী কৌতূহলের সাথে বলল, বলুন কি কি পেলেন? বিক্রম শুরু করল। প্রথম কথা, প্রিয়াঙ্কা শর্মার আসল চেহারা। মীরা নিজের ল্যাপটপ খুলল। ম্যাডাম, আমরা প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখেছি, ওর ফোনের রেকর্ড দেখেছি যা আমরা একটা জায়গা থেকে পেয়েছি, ওর ক্রেডিট কার্ডের বিল দেখেছি। স্ক্রিনে একটা লম্বা তালিকা ছিল। এই দেখুন, গত ১৮ মাসে প্রিয়াঙ্কা অনলাইন কেনাকাটায় কত টাকা খরচ করেছে। শালিনী দেখল, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার কেনাকাটা, জামা কাপড়, গয়না, দামি জুতো, ঘর সাজানোর জিনিস, এমন সব জিনিস যা একটা সাধারণ পরিবারে কেউ ভাবতেও পারে না। রাজানের বেতন কত ছিল? শালিনী জিজ্ঞাসা করল। রাজান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই বেতন ভালোই ছিল, কিন্তু ওর নিজের খরচ আর ঘরের খরচ ছাড়াও বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হতো। ঘরে তার বোন আছে, তাই তার জন্য টাকা জমানো জরুরি ছিল। বিক্রম জবাব দিল। তাহলে এই টাকা কোথা থেকে এলো? মীরা আর একটা পাতা খুলল। প্রিয়াঙ্কার দুটো ক্রেডিট কার্ড ছিল, একটা রাজন জানত, একটা জানত না। দ্বিতীয় কার্ডে ও ১২ লক্ষ টাকার ধার করে রেখেছিল। শালিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। দ্বিতীয় কথা, বাজিতে পার্টি। বিক্রম একটা খাম থেকে কিছু ছবি বের করল। ম্যাডাম, রাজনের প্রতিবেশীদের সাথে কথা হয়েছে। তাদের মধ্যে ৩ জন জানিয়েছে যে যখনই রাজন শহরের বাইরে থাকত, প্রিয়াঙ্কা বাড়িতে পার্টি করত। গভীর রাত পর্যন্ত লাউডস্পিকার বাজত, ছেলে মেয়েদের যাতায়াত লেগেই থাকত, মদের বোতলে সকালে বাইরে পড়ে থাকতে দেখা যেত। আর দীননাথজি এবং সুশীলা দেবীজি এই দুজনে কি করতেন? বিক্রমের মুখটা একটু ভারী হয়ে গেল। ম্যাডাম, একজন প্রতিবেশী আছেন, ওনার নাম কমলা। উনি বলেছেন যে এক রাতে উনি নিজের চোখে দেখেছেন সুশীলা দেবী ছাদে দাঁড়িয়েছিলেন আর নিচে পার্টি চলছিল, ওনার চোখে জল ছিল। কমলাবাই জিজ্ঞাসা করায় সুশীলা দেবী বললেন, বেটি, আমরা আমাদের নিজেদের বাড়িতেই বন্দী আর বৌমার কুকর্ম নিয়ে খুব কষ্টে আছি। শালিনীর চোখ ভিজে গেল। আর যখন ওনারা বারণ করতেন তখন প্রিয়াঙ্কা হুমকি দিত। একবার দীননাথজি পার্টি বন্ধ করতে বলায় প্রিয়াঙ্কা ওনার সামনেই নিজের ফোনে একটা নম্বর ডায়াল করল এবং বলল, শুধু একটা ফোন করার অপেক্ষা, আর আপনারা দুজনেই জেলে থাকবেন। দীননাথজি চুপ হয়ে গেলেন। ঘরে একটা ভারী নীরবতা নেমে এলো। তৃতীয় কথা, আর এটা সবথেকে জরুরি ছিল। মীরা পেনড্রাইভ ল্যাপটপে লাগাল। ম্যাডাম, মনে আছে প্রিয়াঙ্কা অভিযোগ করেছিল যে দীননাথজি তার সাথে জোরজবস্তি করার চেষ্টা করেছিলেন? ও একটা তারিখ বলেছিল। হ্যাঁ, সেই তারিখটা ছিল ৭ই মার্চ। শালিনী ফাইলটি দেখল। হ্যাঁ, এটাই সেই তারিখ। মীরা স্ক্রিনে একটা উইন্ডো খুলল। ম্যাডাম, ৭ই মার্চ দীননাথজি সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বোর্ডের সেন্ট্রাল হসপিটালে ছিলেন। ওনার হার্টের একটা বিশেষ পরীক্ষা চলছিল, যা সারাদিন চলেছিল। এটা ওনার হসপিটালের কার্ড, এটা ডাক্তারের রিপোর্ট, আর এটা হসপিটালের বিল। শালিনী কাগজগুলো তুলল, প্রতিটা লাইন পড়ল। ৭ই মার্চ সকাল ৯টা ১৫ ভর্তি, বিকেল ৬টা ১০ ছুটি। ও কাগজটা টেবিলের ওপর রাখল। তাহলে উনি সেদিন বাড়িতে ছিলেনই না? না ম্যাডাম, মীরা বলল। আর শুধু এটাই নয়, আমরা হসপিটালে সিসিটিভি ফুটেজও জোগাড় করেছি। ওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে দীননাথজি সকাল থেকে বিকেল পর্যন্ত হসপিটালেই ছিলেন। প্রতি ঘন্টার ফুটেজ মজুদ আছে। বিক্রম আরও যোগ করল, ম্যাডাম, আমরা সেদিন ওনাদের বাড়ির আশেপাশের ২জন দোকানদারের সাথেও কথা বলেছি। ওনারা জানিয়েছেন যে সেদিন সকালে একটা অটো দীননাথজিকে নিয়ে গিয়েছিল এবং বিকেলে ফিরিয়ে এনেছিল। অটোওয়ালার নাম রামু। ও আজও ওই এলাকাতেই অটো চালায়। ও দীননাথজির ভালো স্বভাবের কথা জানে এবং সাক্ষী হতে রাজি আছে।
শালিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মাথায় সবকিছু পরিষ্কার হয়ে আসছিল। চতুর্থ কথা, পুলিশ রিপোর্টের সত্যিটা। বিক্রম আরেকটা ফাইল বের করল। ম্যাডাম, এটা খুব সংবেদনশীল মামলা, তাই নাম বলবো না, কিন্তু আমরা জানতে পেরেছি যে তদন্ত চলার সময় প্রিয়াঙ্কা তদন্তকারী অফিসারের সাথে অনেকবার দেখা করেছিল। প্রতিবার দেখা করার পর তদন্তকারী অফিসারের অ্যাকাউন্টে টাকা এসেছিল। এটা সরাসরি প্রমাণ করা কঠিন হবে, কিন্তু একজন ওয়াকিবহল সাক্ষী আছে যে এসব দেখেছে। কে? থানার কাছে একজন চাওয়ালা আছে। ও জানিয়েছে যে প্রিয়াঙ্কা অনেকবার তদন্তকারী অফিসারের সাথে থানার পেছনে দেখা করেছিল। প্রতিবারই ওর হাতে একটা ব্যাগ থাকত। শালিনী এসব নোট করে নিল। ঠিক আছে, এই সাক্ষীকে তৈরি রাখো। যখন বিক্রম আর মীরা চলে গেল, তখন শালিনী একা বসে রইল। সামনের টেবিলে প্রমাণের স্তূপ ছিল। হসপিটালের কাগজ, ক্রেডিট কার্ডের বিল, প্রতিবেশীদের বয়ান, সিসিটিভি ফুটেজ, অটোওয়ালা রামুর ঠিকানা, একে একে সব সত্যি বেরিয়ে আসছিল। প্রিয়াঙ্কার যে মুখটা আদালতে দুঃখী আর নিপীড়িত দেখাত, তার পেছনে লুকিয়েছিল অন্য এক রূপ। একটা এমন রূপ যা ছিল হিসেবি, চালাক আর অত্যন্ত বিপজ্জনক। এক নারী যে শুধু নিজের স্বামীকে নয়, বরং তার পুরো পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল এবং একবারের জন্য সফলও হয়ে গিয়েছিল। একজন বৃদ্ধ শিক্ষকের ওপর এমন এক কলঙ্ক যা ওনার সারা জীবনের সম্মান ধুয়ে মুছে দিত। এক মাকে যৌতুকলোভী প্রমাণ করার চেষ্টা, একটা যুবতী মেয়েকে মিথ্যে মামলায় জড়ানো। শালিনীর মুঠো শক্ত হয়ে গেল, কিন্তু তখনই তার মাথায় একটা কথা এলো। শুধু এসব জানাটাই যথেষ্ট নয়, রাজনকে নিজে এসব বলতে হবে, ওর সাথে দেখা করতে হবে। ওর নিজের জবানবন্দি জরুরি ছিল, কারণ আদালতে শুধু প্রমাণ চলে না, সত্যিও চলে। আর সত্যি তখনই সামনে আসে যখন মানুষ নিজে নিজের মুখ থেকে বলে। শালিনী ফোন তুলল। রেখা, কাল আমাকে জেলে যেতে হবে, পারমিশনের ব্যবস্থা হয়েছে কি? হ্যাঁ ম্যাডাম, কাল সকাল 10টার সময় পাওয়া গেছে। ঠিক আছে। ফোন রাখার পর শালিনী জানলা দিয়ে বাইরে তাকাল। বাইরে শহরের আলো ছিল, লক্ষ লক্ষ বাড়ি ছিল, লক্ষ লক্ষ জীবন ছিল। কত জীবনেই না এমন মিথ্যে বেঁচে আছে, কত মানুষ নির্দোষ হয়েও বন্দী হয়ে আছে। শালিনী ফিসফিস করে বলল, রাজন, কাল আমি আসছি, আর আমি তোমাকে দেখাব যে সত্যি কতটা শক্তিশালী হয়। সিরাতে শালিনীর ঘুম এলো না। ও একবার ঘুমুচ্ছিল, একবার জেগে উঠছিল। কখনো মামলার প্রশ্নগুলো মাথায় আসছিল। তখনই ভেসে উঠছিল রাজনের মুখ, সেই রাজন যাকে ও শেষবার বহু বছর আগে ওই অশ্বত্থ গাছের নিচে দেখেছিল, হাসি খুশি, চোখে স্বপ্ন নিয়ে। আর এখন একটা অন্ধকার বন্দিশালায়। শালিনী চোখ বন্ধ করল। এখনও আগামীকালের অপেক্ষা করছিল। বোর কেন্দ্রীয় কারাগার। সকাল 10টা বেজেছিল। শালিনী গুপ্তা কারাগারের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়েছিল। ও একটা সাদা রঙের স্যুট পরেছিল, হাতে ছিল একটা কালো ফাইল। মুখে ছিল সেই ভাব যা একজন অভিজ্ঞ আইনজীবীর থাকে, শান্ত অথচ ভেতর থেকে প্রস্তুত। কিন্তু ভেতর থেকেও ততটা শান্ত ছিল না যতটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। গেটে মোতায়েন রক্ষী ওর কাগজপত্র দেখল, অনুমতির চিরকুটটা যাচাই করল, তারপর ওকে ভেতরে যেতে দিল। একটা লম্বা বারান্দা ছিল, দুপাশে উঁচু দেওয়াল, ওপরে কাঁটাতার, মেঝেতে পুরনো টাইলস। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল, যা কোনো বন্ধ জায়গায় থাকে। শালিনী এগিয়ে চলল। একটা ঘরে ওকে বসানো হলো। সামনে একটা মোটা কাঁচের পর্দা ছিল। এপাশে ছিল শালিনীর চেয়ার, ওপাশে আরেকটা চেয়ার ছিল যা ফাঁকা ছিল। শালিনী নিজের ফাইল টেবিলের ওপর রাখল, হাত জোর করে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং অপেক্ষা করতে লাগল। কয়েক মিনিট পর দরজা খুলল। একজন রক্ষীর সাথে একটা লোক ভেতরে এলো। শালিনী ওর দিকে তাকালো। এ তো রাজন শর্মা, কিন্তু সেই রাজন ছিল না যাকে শালিনী সেদিন পেছনে ফেলে এসেছিল। যে রাজনের চোখে একটা চমক থাকত, যার মুখে সবসময় একটা হালকা হাসি থাকত, যে হাঁটলে তার পদক্ষেপে একটা বিশেষ ছন্দ থাকত। এই রাজন ক্লান্ত ছিল, ওর চুল বেড়ে গিয়েছিল, মুখে দাড়ি ছিল যা কামানো ছিল না, চোখের নিচে কালো দাগ ছিল। জেলের সাদা পোশাকে ওকে আরও দুর্বল লাগছিল। ও এসে চেয়ারে বসল। ও শালিনীর দিকে তাকালো। প্রথমে এক মুহূর্তের জন্য নীরবতা ছিল, তারপর রাজনের চোখে কিছু একটা নড়ে উঠল। শালিনী, তুমি? ওর গলায় বিস্ময় ছিল, বিশ্বাস হচ্ছিল না। শালিনী হালকা একটু হাসল। হ্যাঁ রাজন, আমি শালিনী। রাজনের চোখ ভিজে এলো। ও সঙ্গে সঙ্গে চোখ নিচে করে নিল, ঠোঁট চেপে ধরল।
ও কাঁদতে চাইছিল না। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর রাজন বলল, তুমি এখানে কেন এসেছ? তোমার জন্য এসেছি। আমার জন্য? রাজন একটা তিক্ত হাসি হাসল। শালিনী, আমার 12 বছরের সাজা হয়েছে, 1 কোটির জরিমানা হয়েছে, আমার বাবা অসুস্থ, আমার মা একা সবকিছু সামলাচ্ছে, নীলুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার কাছে কি আর বেঁচে আছে যার জন্য তুমি এসেছ? শালিনী ওর চোখের দিকে তাকালো। সত্যিটা জানতে চাও? রাজন এক মুহূর্ত ওর দিকে তাকালো। কেমন সত্যি? ও আবার বলল, হ্যাঁ রাজন, আমি আমার তদন্ত সংস্থাকে দিয়ে পুরো তদন্ত করিয়েছি, আমি অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আমার তোমার সত্যিটা চাই, তোমার নিজের মুখ থেকে। রাজন চোখ সরিয়ে নিল। আমার সত্যি শুনে কি হবে? আদালত তো রায় দিয়ে দিয়েছে। রায় বদলানো যেতে পারে রাজন, যদি নতুন প্রমাণ সামনে আসে, যদি সঠিক উপায়ে মামলাটি লড়া হয়। শালিনী একটু থেমে বলল, আমি তোমার উকিল হতে চাই। রাজন ওর দিকে তাকালো। তুমি? কিন্তু কেন? আমাদের দুজনের মধ্যে তো স্রেফ কি বন্ধুত্ব ছিল, আর বন্ধুরা একে অপরকে অন্ধকারে ফেলে রেখে চলে যায় না। শালিনীর গলায় দৃঢ়তা ছিল। রাজন একটা দীর্ঘশ্বাস ফেলল। ঘরে নীরবতা রইল। তারপরও বলল, ঠিক আছে, বলো কি জানতে চাও? সবকিছু, যা যা হয়েছে শুরু থেকে। রাজন কথা বলা শুরু করল। ধীরে ধীরে যেন কোনো পুরনো দরজা খুলছিল যা বহুদিন ধরে বন্ধ ছিল। প্রিয়াঙ্কার সাথে বিয়ে আজ থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। তখন সবকিছু ঠিক মনে হয়েছিল। ও দেখতে সুন্দর ছিল, মিষ্টি কথা বলতো, বাবা আর মাও খুব খুশি ছিলেন। কিন্তু বিয়ের 6 মাস পরেই সবকিছু বদলাতে শুরু করল। শালিনী শুনছিল আর লিখছিল। প্রথমে ছোটখাটো কথা নিয়ে ঝগড়া হতে লাগল। প্রিয়াঙ্কার প্রচুর টাকার দরকার থাকত। প্রতি সপ্তাহে নতুন জিনিস চাই, দামি জামাকাপড়, গয়না, বাইরে খাওয়া। আমি না করিনি। ভেবেছিলাম শুরুর দিনগুলো তো আস্তে আস্তে পরিবারের নিয়ম ও অভ্যাসের সাথে ও নিজেকে মানিয়ে নেবে, কিন্তু তা হল না। না, রাজন বলল, বরং ওর চাহিদা বেড়েই চলল। যখন আমার মাইনে ওর খরচের জন্য কম পড়তে লাগল, তখনও বলল, বাবার থেকে টাকা নাও। আমি বললাম, বাবা রিটায়ার্ড, ওনার কাছে আর কি থাকবে? তখনও বলল, ওনার জমিটা বিক্রি করো। শালিনীর কলম থেমে গেল। জমি বিক্রি করো? হ্যাঁ, বাবার দেরাদুনে একটা ছোট জমি আছে, ওটাই ওনার সারা জীবনের সম্বল। আমি পরিষ্কার বারণ করে দিলাম। সেদিন থেকেই প্রিয়াঙ্কার আমার মাঝে একটা দেওয়াল খাড়া হয়ে গেল। রাজন থামল। ও এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। আর বাবা আর মায়ের সাথে? রাজনের মুখের ভাব বদলে গেল। শালিনী, আমি ব্যাঙ্গালোরে কাজ করতাম। সপ্তাহে 5 দিন অফিসে যেতাম, মাঝে মাঝে বাইরেও যেতে হতো। সেই দিনগুলোতে বাড়িতে বাবা, মা, নীলু আর প্রিয়াঙ্কা থাকত। আমি পরে জানতে পেরেছিলাম যে তখন দিনগুলোতে আসলে কি হতো। আমি যখন অফিসে চলে যেতাম তখন প্রিয়াঙ্কা পুরোপুরি বদলে যেত। বাবা আর মায়ের সাথে ওর ব্যবহার এমন হতো যেন ওরা ওর বাড়িতে নেই, বরং ওই ওদের বাড়িতে রাজত্ব করছে। শালিনী জিজ্ঞাসা করল, মানে ওনাদের সময়মতো খাবার দেওয়া হতো না। বাবার ওষুধ নেওয়ার সময় হতো, প্রিয়াঙ্কা ওনার ওষুধ লুকিয়ে রাখত, বলতো ভুলে গেছে। মা যদি কিছু বলতেন, ও ওনার দিকে গলা উঁচিয়ে জবাব দিত। কিন্তু তুমি জানতে পারলে না কেন? রাজন একটু থেমে বলল, কারণ বাবা আর মা আমাকে কখনো জানাননি। ওনারা চাননি যে আমার বিয়েটা ভেঙে যাক। ওনারা ভাবতেন সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। একবার মা হালকা করে বলেছিলেন যে বাবা, বৌমা একটু অন্যরকম। আমি তখন ওটা বুঝতে পারিনি। শালিনীর চোখ আবার ভিজে এলো, কিন্তু ও নিজেকে সামলে নিল। তারপর কি হলো রাজন? রাজনের গলা একটু কেঁপে উঠল। সেই দিনটা আজও আমার চোখের সামনে ভাসে। কোন দিনটা? যেদিন সব কিছু বদলে গেল। রাজন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার অফিসে একটা বড় প্রজেক্ট চলছিল, যার কারণে আমি শহরের বাইরে গিয়েছিলাম। কিন্তু সেদিন প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর অফিস থেকে ছুটিও পেয়ে গেলাম। আমি ভাবলাম বাড়ি গিয়ে বাবা আর মাকে সারপ্রাইজ দেব। আমি সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শালিনী শুনছিল প্রতিটা কথা। যখন আমি আমাদের গলিতে পৌঁছালাম, তখন দূর থেকেই গানের আওয়াজ শুনতে পেলাম। খুব জোরে জোরে বাজছিল। প্রথমে আমি ভাবলাম পাড়ায় কোনো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু যেমন যেমন আমি কাছে এগোলাম, আওয়াজটা আমার নিজের বাড়ি থেকেই আসছিল। আমি দরজা খুললাম। রাজন থেমে গেল। কয়েক মুহূর্তের নীরবতা। ভেতরে কি ছিল? ভেতরে পার্টি চলছিল। সারা বাড়িতে মানুষ ভর্তি ছিল, কিছু চেনা মুখ, কিছু একেবারে অচেনা। লাউডস্পিকার এত জোরে বাজছিল যে দেওয়াল কাঁপছিল। টেবিলে বোতল রাখা ছিল, চারদিকে ছড়ানো ছিটানো জিনিসপত্র। আর বাবা, মা। রাজনের গলা ধরে এলো। আমি ওনাদের খুঁজতে লাগলাম। সারা বাড়িতে কোথাও ছিলেন না। তারপর আমি ওপরে গেলাম।
একটা ঘরের দরজা বন্ধ ছিল। আমি কড়া নাড়লাম। ভেতর থেকে মায়ের আওয়াজ এলো। কে? আমি বললাম, মা, আমি রাজন। দরজা খুলল। মায়ের মুখে প্রথমে অবাক হওয়ার ভাব ছিল, তারপর স্বস্তি। বাবা ঘরের কোণে একটা চেয়ারে বসেছিলেন। ওনার মুখটা ফ্যাকাশে ছিল। ওনার ওষুধ সময় মতো মেলেনি। ওই জোরে মিউজিকের কারণে ওনার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। উনি নিজের কান কাপড় দিয়ে জোরে বেঁধে রেখেছিলেন, যাতে আওয়াজটা কিছুটা কম আসে। শালিনীর চোখ থেকে একটা অশ্রুবিন্দু ঝরে পড়ল। আমি মাকে জিজ্ঞাসা করলাম, এইসব কতদিন ধরে চলছে? মা বলল, বাবা, তুই যখন থাকিস না তখন প্রায়ই এমনটা হয়। রাজন নিজের হাত টেবিলের ওপর রাখল। শালিনী, সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। আমি নিচে গেলাম, প্রিয়াঙ্কাকে খুঁজলাম। ও নিজের বন্ধুদের সাথে বসে হাসছিল। আমি ওকে বললাম যে এই পার্টি এখনই বন্ধ করতে হবে, সবাই চলে যাবে। ও প্রথমে হেসে বলল যে তুমি তাড়াতাড়ি চলে এলে। তারপর যখন আমি আবার কড়া সুরে বললাম, তখন ওর মুখের রং বদলে গেল। ও ভীষণ রুক্ষভাবে বলল, এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। আমি বললাম যে এটা আমার বাবারও বাড়ি এবং উনি অসুস্থ, মিউজিক বন্ধ করো। ও রেগে গেল, বলল, তোমার বাবার কি হয়েছে? মরে তো আর যাচ্ছে না, শুধু নাটক করছে। রাজনের গলা কাঁপছিল। শালিনী, আমি জীবনে কোনোদিন কারোর ওপর হাত তুলিনি, ছোটবেলায় না, বড় হয়েও না। কিন্তু সেই মুহূর্তে ও যখন আমার অসুস্থ বাবার ব্যাপারে এই রকম কথা বলল, আমার হাত উঠে গেল। একটা চর, শুধু একটা। আর তারপর যা হলো তা আমি কোনোদিন ভুলতে পারব না। প্রিয়াঙ্কা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো। ওর চোখে কোনো কষ্ট ছিল না, কোনো জল ছিল না, শুধু একটা ঠান্ডা চিলতে চমক ছিল। মনে হচ্ছিল ও যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ও সঙ্গে সঙ্গে ফোন তুলল, পুলিশকে ডাকল, আর আমি কিছু বুঝে ওঠার আগেই পুলিশ চলে এলো। শালিনী কলমটা রেখে দিল। রাজনের কথা শুনে ওর মনে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। ও বুঝতে পারছিল যে মানুষটা সারা জীবন সঠিক পথে চলেছে, যে কখনো কারোর ক্ষতি করেনি, যে নিজের বাবার সম্মানের জন্য আর মায়ের কষ্টের কারণে প্রথমবার একটা ভুল করল, আর সেই একটা ভুলকেই হাতিয়ার বানিয়ে দেওয়া হলো। শালিনী আস্তে করে বলল, রাজন, তুমি এই কথাটা তোমার আইনজীবীকে কেন বলনি? রাজন তিক্ততার সাথে বলল, বলেছিলাম শালিনী, ও বলেছিল যে এই কথাটা জানালে আরও ক্ষতি হবে, হাত তোলার কথাটা সামনে চলে আসবে, তাই চুপ থাকাই ভালো। শালিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। আর এই কারণেই রাজান তুমি চুপ ছিলে। রাজান, শোনো, তুমি যা করেছ তা ভুল ছিল, একটা চর মারাও ভুল, কিন্তু তার পেছনে কারণটা কি ছিল সেটাও ঠিক ততটাই জরুরি। শালিনী আরও বলল, আর এখন আমার কাছে এমন সব প্রমাণ আছে যা প্রমাণ করে যে প্রিয়াঙ্কা যে অভিযোগগুলো করেছে তা সম্পূর্ণ মিথ্যে। দিননাথজি সেদিন হসপিটালে ছিলেন, সিসিটিভি ফুটেজ আছে, সাক্ষী আছে, এছাড়া ওর ক্রেডিট কার্ডের দিল আছে, প্রতিবেশীদের বয়ানও আছে। রাজান প্রথমবার মন দিয়ে শালিনীর দিকে তাকাল। তুমি এইসব আমার জন্য করেছ? হ্যাঁ। কেন? শালিনী এক মুহূর্তের জন্য থেমে বলল, কারণ আমি মিথ্যেকে জিততে দিতে পারি না, আর কারণ তুমি সেই মানুষ নও যে এইসব করবে। রাজনীর চোখ আবার ভিজে এলো। এইবার ও আর তা লুকানোর চেষ্টা করল না। শালিনী, আমার ভয় করছে। কিসের ভয়? যদি এইবারও বিচার না পাই? শালিনী ওর কথা থামিয়ে দিয়ে বলল, এইবার বিচার মিলবেই, আমি কথা দিচ্ছি। শালিনী যখন জেল থেকে বাইরে বেরোল তখন ওর মনটা খুব ভারী ছিল, কিন্তু জেদ ছিল পাকা। ও নিজের গাড়িতে বসে বিক্রমকে ফোন করল। সব সাক্ষীকে তৈরি রাখো, হসপিটালের কাগজের একটা একটা করে নকল, সিসিটিভি ফুটেজের কয়েকটা কপি, আর রামু অটোওয়ালার সাথে আরও একবার দেখা করো। এই কেসে যেন কোনো খামতি না থাকে। পরের কয়েকটা মাস ভীষণও কঠিন ছিল। কেস আবার রিওপেন হল। আদালতে তারিখের পর তারিখ পড়তে লাগল। একটা তারিখ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। প্রিয়াঙ্কার আইনজীবী প্রতিবার নতুন নতুন বাধা তৈরি করতে লাগল। কখনো কাগজের উপর প্রশ্ন তুলত, কখনো সাক্ষীদের বিশ্বাসযোগ্যতার উপর, কখনো সিসিটিভি ফুটেজের সত্যতার ওপর। কিন্তু শালিনী প্রতিবার তৈরি থাকত। রাজনের জেলে থাকতে থাকতে প্রায় 1 বছর হয়ে গিয়েছিল। ওর বাবা দিননাথজির শরীর আরও খারাপ হয়ে গিয়েছিল। সুশীলা দেবী ছোটখাটো কাজ করে সংসার চালানোর চেষ্টা করতে লাগলেন। নীলু মাঝপথে নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর বাচ্চাদের বাড়িতেই টিউশন পড়াতে শুরু করেছিল। শালিনী যখন এটা জানতে পারল তখনও নিজেই নীলুর পড়াশোনার খরচ চালানোর প্রস্তাব দিল। নীলু প্রথমে বারণ করেছিল। শালিনী বলল, নীলু, তোমার দাদার উপর আমার ভরসা আছে, আর এটা কোনো ধার নয়, এটা একটা বন্ধুর কর্তব্য। নীলু চোখ মুছে রাজি হয়ে গেল।
আর তারপর সেই দিনটা এলো, বিচারের দিন। সেই সকাল, যখন সব কিছু ঠিক হওয়ার কথা ছিল। শালিনী নিজের অফিসে বসেছিল। সকাল 6টা বেজেছিল। বাইরে তখনও অন্ধকার। টেবিলের ওপর ওর সব প্রস্তুতি রাখা ছিল। প্রতিটা প্রমাণ, প্রতিটা সাক্ষীর বয়ান, প্রতিটা কাগজ, আর নিজের সেই শেষ যুক্তি যেটা ও সারা রাত ধরে তৈরি করেছিল। ও একবার সবকিছু ঝালিয়ে নিল। তারপর চেয়ার থেকে উঠল, জানলার কাছে গেল। বাইরের শহরটা আস্তে আস্তে জেগে উঠছিল। শালিনী নিজেকেই বলল, আজ রাজন বিচার পাবে, আজ মিথ্যে হারবে। আর ও আদালতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। আদালতের বাইরে সেদিন স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল। কিছু মানুষ খবরের কাগজ নিয়ে দাঁড়িয়েছিলেন, কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলছিলেন, কিছু মানুষ কেবল দেখছিলেন। এই কেসটা গত কয়েক মাস ধরে শহরে আলোচনার বিষয় ছিল। মানুষ জানতে চাইছিলেন আজ কি হবে। আদালতের ভেতরে 7 নম্বর ঘর, ঠিক সেই ঘরটাই যেখানে কয়েক মাস আগে রাজনের সাজা শোনানো হয়েছিল। আজ সেই ঘরেই একটা নতুন শুরু হতে চলেছিল। শালিনী গুপ্তা নিজের চেয়ারে বসেছিল। ও কালো রঙের আইনজীবীর কোট পরেছিল। সামনে টেবিলে ফাইল ছিল, প্রমাণ ছিল, সাক্ষীদের তালিকা ছিল। ওর মুখটা শান্ত ছিল, কিন্তু ওর চোখে এমন একটা চমক ছিল যা বলছিল যে আজ ও পুরো শক্তি দিয়ে লড়াই করবে। অন্যদিকে প্রিয়াঙ্কা নিজের আইনজীবীর সাথে একটা কুটিল হাসি মুখ নিয়ে বসেছিল, কিন্তু আজ ওর মুখে সেই আগের মতো আত্মবিশ্বাস ছিল না। ও বেশ কয়েকবার শালিনীর দিকে তাকালো। শালিনী একবারও ওর দিকে তাকালো না। কাঠগড়ায় রাজন দাঁড়িয়েছিল। ও একবার শালিনীর দিকে তাকালো। শালিনী হালকা করে মাথা নাড়াল। রাজন একটা দীর্ঘশ্বাস ফেলল। পেছনের বেঞ্চে দীননাথজি আর সুশীলা দেবী বসেছিলেন। দীননাথজির হাতে একটা ছোট মালা ছিল, যেটাও ধীরে ধীরে জপ করছিলেন। সুশীলা দেবীর চোখ বন্ধ ছিল। নীলু ওনার পাশে ওনার হাত ধরে বসেছিল। জজ সাহেব এলেন। কোর্টের সবাই একসঙ্গে উঠে দাঁড়ালেন। মাননীয় বিচারপতি রমেশ বর্মা, সাদা চুল, মুখে একটা গাম্ভীর্য যা ওনার দীর্ঘ অভিজ্ঞতার প্রমাণ দিচ্ছিল। উনি নিজের চেয়ারে বসলেন। জজ সাহেব বসার পর সবাই নিজ নিজ সিটে বসে গেলেন। জজ সাহেব ফাইল খুললেন। রাজন শর্মা বনাম প্রিয়াঙ্কা শর্মা, পুনর্বিবেচনা পিটিশন, নতুন প্রমাণের ভিত্তিতে শুনানি। উনি ওপরের দিকে তাকালেন। আইনজীবী সাহিবা, আপনি তৈরি? শালিনী উঠে দাঁড়াল। হ্যাঁ মাননীয়। শালিনী নিজের ফাইল তুলল। এক মুহূর্তের জন্য থামল, তারপর বলতে শুরু করল। মাননীয় আদালত, আজ আমি আপনার সামনে এমন কিছু তথ্য রাখতে চলেছি যা এই পুরো ঘটনার ছবি বদলে দেবে, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। আদালতে এক গভীর নীরবতা ছিল। এই কেসে রাজন শর্মার ওপর, ওনার বৃদ্ধ বাবার ওপর, ওনার মায়ের ওপর এবং ওনার ছোট বোনের ওপর অনেকগুলো গুরুতর অভিযোগ লাগানো হয়েছিল। আদালত সেই অভিযোগগুলোকে সত্যি মেনে নিয়ে রায় শুনিয়েছিল। রাজন শর্মা গত প্রায় 1 বছর ধরে জেলে আছেন। ওনার বাবা দীননাথজি, যিনি একজন সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক, ওনার ভাবমূর্তি ভীষণভাবে নষ্ট করা হয়েছে। ওনার মা আর বোনকে সমাজে লজ্জিত হতে হয়েছে। শালিনী এক মুহূর্ত থেমে জজ সাহেবের চোখের দিকে তাকাল। কিন্তু মাননীয়, সত্যি কখনো এতটাই দুর্বল হয় না যে তা চিরকাল চেপে রাখা যাবে। আজ আমি সেই সত্যিটাকেই আপনার সামনে তুলে ধরতে এসেছি। প্রথম প্রমাণ। শালিনী একটা ফাইল জজ সাহেবের দিকে এগিয়ে দিল। মাননীয়, প্রিয়াঙ্কা শর্মা ওনার শ্বশুর দীননাথজির ওপর একটা ভীষণ গুরুতর অভিযোগ করেছিলেন। এই অভিযোগ 7ই মার্চের তারিখের সাথে জড়িত ছিল। এই দেখুন, এটা বোরের সেন্ট্রাল হসপিটালের ভর্তির রেকর্ড। এতে পরিষ্কার লেখা আছে যে দীননাথ শর্মা 7ই মার্চ সকাল 9:15 হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং বিকেল 6:10 ওনাকে ছুটি দেওয়া হয়েছিল। ওনার হার্ট টেস্ট সারা দিন ধরে চলেছিল। প্রিয়াঙ্কার আইনজীবী উঠে দাঁড়াল। মাননীয়, এই কাগজটা আসল নাকি নকল তা যাচাই করতে হবে। শালিনী শান্তভাবে বলল, মাননীয়, সেই কারণেই আমি শুধু কাগজ নিয়ে আসিনি। ও ইশারা করল। একজন ব্যক্তি ভেতরে এলেন, সাদা কোট পরে, হাতে একটা ফাইল। ইনি হলেন ডাক্তার সুনীল মেহতা, সেন্ট্রাল হসপিটালের বরিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ। 7ই মার্চ দীননাথজির পরীক্ষা ইনিই করেছিলেন। ডাক্তার মেহতা জজ সাহেবের সামনে নিজের বয়ান দিলেন। হ্যাঁ মাননীয়, আমি নিশ্চিত করছি যে 7ই মার্চ দীননাথজি সারা দিন আমাদের হসপিটালে ছিলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত। এটা ওনার ফাইল। শালিনী আরও বলল, মাননীয়, শুধু এটাই নয়। ও ল্যাপটপ খুলল। বড় স্ক্রিনে ফুটেজ চলল। এটা সেন্ট্রাল হসপিটালের সিসিটিভি ফুটেজ। 7ই মার্চ সকাল 9:12 আপনি দেখতে পাচ্ছেন যে দীননাথজি একটা অটো থেকে নামছেন এবং হসপিটালে ঢুকছেন। ফুটেজটা পরিষ্কার ছিল। আর এটা বিকেল 6টার ফুটেজ। দীননাথজি হসপিটাল থেকে বাইরে আসছেন।
আদালতে গুঞ্জন শুরু হল। জজ সাহেব মন দিয়ে দেখলেন। প্রিয়াঙ্কার আইনজীবী কিছু বলার চেষ্টা করল, কিন্তু শালিনী তাকে সুযোগ দিল না। মাননীয়, আরও একজন সাক্ষী, রামু অটোওয়ালা। রামু ভেতরে এলো। সাধারণ জামাকাপড়, কিছুটা ঘাবড়ে যাওয়া, কিন্তু চোখে সত্যি ছিল। মাননীয়, আমি সেদিন দিননাথজিকে সকালে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আর বিকেলে ফিরিয়ে এনেছিলাম। দিননাথজি ভীষণ ভালো মানুষ, ওনাকে প্রতিবার আমিই হসপিটালে নিয়ে যাই। উনি তো পুরো ভাড়াই দিয়ে দেন, কিন্তু যখন উনি জানতে পারলেন যে আমার মেয়ের বিয়ে, তখন না চাইতেই উনি আমাকে অনেক সাহায্য করেছিলেন এবং কখনো ফেরত চাননি। তাই ওনাকে কবে কবে হসপিটালে যেতে হবে সেই তারিখটা আমি আমার ডায়েরিতে লিখে রাখি, আর ওনার না ডাকা সত্ত্বেও সকালেই আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই। ও ডায়েরিটা জজ সাহেবকে দিল। ৭ই মার্চের তারিখের সামনে লেখা ছিল, দিননাথজি বাড়ি থেকে হসপিটাল সকাল ৯টা, ফেরত আসা বিকেল ৬:১৫। দ্বিতীয় প্রমাণ, শালিনী আরও একটা ফাইল বের করল। মাননীয়, প্রিয়াঙ্কা শর্মা পণের জন্য নির্যাতনের অভিযোগ করেছিলেন। এই দেখুন, এটা প্রিয়াঙ্কার দুটো ক্রেডিট কার্ডের বিল। গত ১৮ মাসেও অনলাইন কেনাকাটায় মোট ১৩ লাখ টাকারও বেশি খরচ করেছে। জামাকাপড়, গয়না, দামি জিনিসপত্র। একটা পরিবার যা পণের জন্য অত্যাচার করে, তারা কি এত কেনাকাটা করতে দেয়? এছাড়া প্রিয়াঙ্কার দ্বিতীয় ক্রেডিট কার্ডে ১২ লাখ টাকার ধার আছে, যা রাজান শর্মা জানতও না। প্রিয়াঙ্কা নিজের চেয়ারে একটু নড়েচড়ে বসল। ওর আইনজীবী বলল, মাননীয়, এই খরচ কিভাবে হয়েছে তা আলাদা বিষয়। শালিনী বলল, মাননীয়, এই খরচ এই কারণেই জরুরি কারণ এটা প্রমাণ করে যে পণের দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এমন একজন মহিলাকে, যাকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার কেনাকাটা করতে দেওয়া হয়, তাকে পণের জন্য কেন নির্যাতন করা হবে? তৃতীয় প্রমাণ, মাননীয়, এখন আমি আপনার সামনে ৩ সাক্ষীকে পেশ করতে চাই। প্রথমে এলেন রাজনের প্রতিবেশী শঙ্করলাল। মাননীয়, আমি পাশের বাড়িতেই থাকি। আমি বেশ কয়েকবার দেখেছি যে যখন রাজন বাইরে থাকত, তখন বাড়িতে রাতে পার্টি চলত, জোরে জোরে গান বাজত, অনেক মানুষ আসত। আর একবার আমি নিজে শুনেছিলাম যে প্রিয়াঙ্কা দিননাথজিকে বলেছিল যে চুপ থাকুন, নইলে জেলে পাঠিয়ে দেব। তারপর এলো কমলা। মাননীয়, আমি ওনাদের বাড়ির সামনেই থাকি। এক রাতে আমি সুশীলা দেবীকে ছাদে দাঁড়িয়ে কাঁদতে দেখেছিলাম। আমি জিজ্ঞাসা করায় উনি বললেন যে আমরা আমাদের নিজেদের বাড়িতেই বন্দী। তারপর এলো একজন তৃতীয় সাক্ষী, থানার পাশে চায়ের দোকান চালানো মনোহর। মাননীয়, আমি বেশ কয়েকবার দেখেছি যে প্রিয়াঙ্কা তদন্তকারী অফিসারের সাথে থানার পেছনে দেখা করত। প্রতিবার ওর হাতে একটা ব্যাগ থাকত, যাও ওই অফিসারকে দিত। আদালতে হট্টগোল শুরু হলো। জজ সাহেব হাতুড়ি মারলেন। শান্ত হন। প্রিয়াঙ্কার আইনজীবী অনেকগুলো আপত্তি তুলল। শালিনী শান্তভাবে প্রতিটি আপত্তির জবাব দিল। প্রতিটি প্রশ্নের উত্তর ওর কাছে ছিল। আর তারপর এলো সেই মুহূর্ত, সমাপ্তি যুক্তির। জজ সাহেব উভয় পক্ষকে নিজ নিজ সমাপ্তি যুক্তি রাখতে বললেন। প্রিয়াঙ্কার আইনজীবী নিজের সমাপ্তি যুক্তিতে সেই সব কথাই বলল, যাও আগেও বলেছিল, যে রাজন আর ওর পরিবারকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত, যাতে অন্য কেউ এমনটা করার সাহস না পায়। তারপর শালিনীর পালা এলো। শালিনী উঠে দাঁড়ালো। ও নিজের ফাইল টেবিলে রাখল। এইবার ওর হাতে কোনো কাগজ ছিল না। ও সরাসরি জজ সাহেবের চোখের দিকে তাকিয়ে বলল, মাননীয়, এখন আমি আর কোনো প্রমাণ দেখাব না। এখন আমি কেবল একটা কথা বলতে চাই। আদালতে এক গভীরে নীরবতা বিরাজ করছিল। আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে একটা ধারণা খুব গভীরে শিকড় গেড়ে আছে। সেই ধারণাটা হলো এই, যে যখন স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো বিবাদ হয়, তখন ভুলটা সবসময় পুরুষেরই হয়। যখন পরিবারের ওপর অভিযোগ আসে, দোষ সবসময় শ্বশুরবাড়ির ওপর বর্তায়। এই ধারণাটা একটা চশমার মতো, যা আমাদের চোখে চেপে বসে আছে। আর যখন এই চশমা চোখে থাকে, তখন আমরা সত্যি দেখতেই পাই না। শালিনীর গলায় গভীরতা ছিল। এই চশমার কারণে আমরা এটা দেখতে পাই না যে একজন মহিলাও স্বার্থপর হতে পারে, একজন মহিলাও মিথ্যে বলতে পারে, একজন মহিলাও কাউকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করতে পারে, আর একজন মহিলাও আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। মাননীয়, দীনানাথজির ওপর লাগানো অভিযোগ সেই দিনটার, যেদিন উনি হসপিটালে ছিলেন। এটা প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গিয়েছে। সুশীলা দেবীর ওপর পণের লোভের অভিযোগ সেই বাড়িতে লাগানো হয়েছে যেখানে প্রিয়াঙ্কা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার কেনাকাটা করত। নীলুর ওপর নির্যাতনের অভিযোগ সেই বাচ্চা মেয়েটির ওপর লাগানো হয়েছিল, যে নিজেও এখন পড়াশোনা করছিল। আর রাজন, শালিনী এক মুহূর্তের জন্য থামল। রাজন একটা ভুল করেছিল, একটা চর, যা ভুল ছিল। আমি এটা বলছি না যে তা ঠিক ছিল না, কিন্তু সেই একটা মুহূর্তের পেছনের পুরো গল্পটাও দেখুন মাননীয়। একজন ছেলে যে নিজের অসুস্থ বাবাকে একটা বন্ধ ঘরে বন্দি দেখেছে, একজন মা যাকে নিজের বাড়িতেই কয়েদি হতে দেখেছে, সেই মুহূর্তে যে রাগ ফেটে পড়েছিল, তা যে কোনো মানুষের ভেতরেই আসত। আর সেই ভুলের সাজা ও ১ বছর ধরে জেলে কেটে ফেলেছে। কিন্তু বাকি সব অভিযোগ, পণ, নির্যাতন, শারীরিক শোষণ, এসব মিথ্যে, পরিকল্পিত, ভেবেচিন্তে হিসেব কষে তৈরি করা মিথ্যে। শালিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। মাননীয়, আমার বিনীত অনুরোধ যে আজ এই চশমাটা খুলে রেখে বিচার করুন, প্রমাণের আলোয় বিচার করুন, এবং এমন একটা পরিবারকে ন্যায় বিচার দিন যে গত ১ বছর ধরে ভেঙে পড়ছে।
দ্যাটস অল মাই লর্ড। শালিনী বসে পড়ল। আদালতে এক মুহূর্তের জন্য এমন নীরবতা ছিল যেন সবকিছু থমকে গিয়েছে। জজ সাহেব নিজের ফাইল দেখলেন, তারপর উপরে তাকালেন। এই আদালত 1 ঘণ্টার বিরতি নিচ্ছে। হাতুড়ি পড়ল। সেই 1 ঘণ্টা ছিল সবথেকে দীর্ঘ 1 ঘণ্টা। শালিনী বাইরে বারান্দায় বসেছিল, তার চোখ বন্ধ ছিল। দীনানাথজি তার কাছে এলেন। বেটি, শালিনী চোখ খুলল। দীনানাথজির চোখ ভরা ছিল জলে। তুমি আজ যা করেছ তা আমি সারা জীবন ভুলব না। শালিনী তার হাত ধরল। আঙ্কেলজি, সত্যের সাথে দেওয়া আমার কাজ। আপনি সারা জীবন বাচ্চাদের এটাই শিখিয়েছেন, আজ আমি সেটাই করছি। দীনানাথজির চোখ থেকে জল বয়ে গেল। 1 ঘণ্টা পর কোর্টে সবাই উঠে দাঁড়াল। জজ সাহেব নিজের চেয়ারে এলেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে ফেলল। জজ সাহেব নিজের ফাইল খুললেন। এই আদালত সমস্ত নতুন তথ্য প্রমাণ দেখেছে, সাক্ষীদের জবানবন্দি শুনেছে, সিসিটিভি ফুটেজ দেখেছে, হাসপাতালের নথিপত্রও দেখেছে। তিনি থেমে নিজের চশমা ঠিক করলেন। এই আদালতের বিশ্বাস যে দীনানাথ শর্মার উপর লাগানো অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন। তথ্যপ্রমাণ পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তিনি সেদিন হাসপাতালেই ছিলেন, তাই তার ওপর লাগানো সমস্ত অভিযোগ এই আদালত খারিজ করছে। সুশীলা দেবীর একটা হালকা কান্নার শব্দ শোনা গেল। সুশীলা দেবী এবং নীলু শর্মার উপর লাগানো অভিযোগগুলোকেও এই আদালত খারিজ করছে। এদের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নেই। জজ সাহেব রাজনের দিকে তাকালেন। রাজন শর্মা স্বীকার করেছেন যে তিনি একবার প্রিয়াঙ্কার উপর হাত তুলেছিলেন। এটা ভুল ছিল। এই আদালত এটাকে উপেক্ষা করতে পারে না। কিন্তু এটাও সত্যি যে এর জন্য তিনি প্রায় 1 বছরের কারাদণ্ড ভোগ করেছেন। তাই এই আদালতের রায় হল যে রাজন শর্মার বাকি সাজা মকুব করা হচ্ছে। তিনি আজ থেকে মুক্ত। পিছনের বেঞ্চে নীলু মাকে জড়িয়ে ধরল। এছাড়াও প্রিয়াঙ্কা শর্মার মাধ্যমে লাগানো মিথ্যে অভিযোগের কারণে রাজান শর্মা এবং তার পরিবারের যে মানসিক এবং আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্য প্রিয়াঙ্কা শর্মাকে রাজান শর্মাকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। সাথে সাথে আইনকে বিভ্রান্ত করা, আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং এক নির্দোষ পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে 4 বছরের সাজা শোনানো হচ্ছে। প্রিয়াঙ্কার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং এর আগের রায়ে যে 1 কোটি টাকা এবং মাসিক খোরপোশ ঠিক করা হয়েছিল, সেটাও পুরোপুরি বাতিল করা হচ্ছে। জাজ সাহেব থেমে আদালতে বসে থাকা সকলের দিকে তাকালেন। এই আদালতের সমাজের প্রতি এই বার্তা, আইন সবার জন্য সমান, আইন কারো জন্য অস্ত্র নয়। যে কেউ আইনের ব্যবহার কোনো নির্দোষকে ভাসানোর জন্য করবে, সে নিজে আইনের চোখে অপরাধী। হাতুড়ি বলল এবং সেই সাথে 1 বছরের বোঝাও নেমে গেল। আদালতের বাইরে রাজান বেরিয়ে এলো। 1 বছর পর এমন খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়া তাকে হালকা করে দিচ্ছিল। চেহারায় রং ফিরে আসছিল। সে চোখ বন্ধ করল। সূর্যের আলো চেহারায় পড়ল। তারপর সে চোখ খুলল। সামনে তার বাবা দাঁড়িয়েছিলেন। দুজনের মাঝে এক মুহূর্তের নীরবতা রইল। তারপর রাজান এগিয়ে গেল এবং তার বাবাকে জড়িয়ে ধরল। দীননাথজি নিজের ছেলের পিঠ চাপড়ে দিলেন। কিছু বললেন না। কিছু বলার প্রয়োজনও ছিল না। সুশীলা দেবী দুজনের কাছে এলেন। নীলুও। 4 জন একে অপরকে জড়িয়ে ধরল। কিছু দূরে দাঁড়িয়ে শালিনী এসব দেখছিল। তার চোখ ভরে গিয়েছিল, কিন্তু তার ঠোঁটে হাসি ছিল। কিছুক্ষণ পর রাজান শালিনীর কাছে এলো। সে তার চোখের দিকে তাকাল। শালিনী, হ্যাঁ, তুমি যা করেছ। তার কথা আটকে গেল। রাজান, এটা আমার কাজ ছিল। না, রাজান বলল, এটা তোমার কাজ ছিল না। এটা তুমি মন থেকে করেছ, আর আমি জানতে চাই কেন। শালিনী তার দিকে তাকাল। এক মুহূর্ত নীরবতা রইল। তারপর শালিনী বলল, রাজান, তোমার কি সেই অসত্য কাজটার কথা মনে আছে? রাজান হালকা হাসল। মনে আছে। ওখানে একবার আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। রাজান চুপ করে রইল। আজ বলছি। শালিনী একটা গভীর শ্বাস নিল। রাজান, আমি তোমাকে অনেক আগে থেকে, স্কুলের দিনগুলো থেকে, ওই অসত্য গাছেরও আগে থেকে তোমাকে ভালোবেসে আসছি। তুমি স্বপ্নের দুনিয়ায় এতটাই হারিয়ে থাকতে যে আমার দিকে কখনো তাকাওনি। আমিও কখনো বলিনি, কিন্তু আজ যদি না বলি, তবে হয়তো আর কোনোদিন বলতে পারব না। রাজনের চোখে এক অদ্ভুত আর্দ্রতা এলো। সে ধীরে ধীরে বলল, শালিনী, আমি জানতাম না, সত্যি জানতাম না। জানি, রাজন বলল, কিন্তু আজ আমি জানি। আর আজ আমি এটাও জানি যে জীবনে যে মানুষ সবথেকে কঠিন সময় পাশে দাঁড়ায়, যে কোনো স্বার্থ ছাড়া তোমার জন্য লড়ে, যে তোমার উপর বিশ্বাস রাখে যখন পুরো পৃথিবী বিশ্বাস ছেড়ে দিয়েছে, সেই মানুষ কোনো সাধারণ মানুষ হয় না। রাজন ধীরে ধীরে শালিনীর হাত ধরল। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে, এক নতুন শুরুর? শালিনীর চোখ থেকে জল পড়ল, কিন্তু তার ঠোঁটে হাসি ছিল। আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম।
কয়েক মাস পর একটা ছোট মন্দিরে শুধু পরিবার এবং কিছু কাছের মানুষের উপস্থিতিতে রাজন আর শালিনীর বিয়ে হল। দীননাথজি রাজনের মাথায় হাত রাখলেন। বেটা, এবার সঠিক মানুষের পাশে দাঁড়িয়েছ। রাজন শালিনীর দিকে তাকাল। হ্যাঁ বাবা, এবার একদম সঠিক। সুশীলা দেবী শালিনীকে জড়িয়ে ধরলেন। মা, তুই আমাদের জন্য যা করেছিস তা আমরা কোনোদিন ভুলব না। শালিনী বলল, মা, এই পরিবার এখন আমারও। নীলু পাশে দাঁড়িয়েছিল। সে শালিনীর হাত ধরল। বৌদি, শুধু একটা শব্দ, কিন্তু তাতে যেন পুরো পৃথিবী ছিল। সেদিন সন্ধ্যায় যখন সবাই চলে গেল, তখন রাজন আর শালিনী মন্দিরের বাইরের সিঁড়িতে বসেছিল। আকাশে তারা ছিল। রাজন বলল, শালিনী, একটা কথা জিজ্ঞেস করি? করো। যখন তুমি খবরের কাগজে আমার নাম পড়লে, সেই রাতে কি তোমার এক মুহূর্তের জন্য সন্দেহ হয়েছিল যে আমি সত্যি কিছু করেছি? শালিনী রাজনের দিকে তাকাল। না। কেন না? কারণ আমি তোমাকে জানতাম রাজন, তোমার মন জানতাম। যে মানুষ গণিতের অঙ্ক সমাধান করে পুরো ক্লাসে বুঝিয়ে দিত, যে সবসময় অন্যদের কথা ভাবত, যে নিজের বাবার সম্মানের জন্য বাঁচত, সে এমনটা করতে পারে না। রাজন আকাশের দিকে তাকাল। কাশ, আমি যদি আগে দেখতাম। দেরিতে দেখলে, কিন্তু দেখলে তো, শালিনী বলল। দুজনে হেসে উঠল। আর সেই রাতে ভোরের সেই ছোট মন্দিরের সিঁড়িতে বসে থাকা দুই মানুষের জন্য জীবন এক নতুন পাতা খুলল। একটা পাতা যাতে ব্যথা ছিল না, মিথ্যে ছিল না, ছিল শুধু এক নতুন শুরু। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এক বড় শিক্ষা পাই। সত্যকে যতই চাপা দেওয়া হোক না কেন, তা কোনো না কোনো দিন সামনে আসেই। আর যারা সত্যের পথে চলে, জীবন তাদের কোনো না কোনো সময় তাদের প্রাপ্য অধিকার অবশ্যই দেয়। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং এ থেকে কিছু শিখতে পারেন, তবে আমাদের ইউটিউব চ্যানেল সাফারসে শিখ এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকন বাটনটি টিপুন, যাতে প্রতিটি নতুন গল্পের খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়। কারণ প্রতিটি গল্পের ভেতরে একটি শিক্ষা লুকিয়ে থাকে, আর সেই শিক্ষাই আমাদের জীবনের আসল সাফার। কমেন্টে আপনি আপনার এবং আপনার শহরের নাম লিখতে ভুলবেন না। আমাদের জেনে খুশি লাগবে। দেখা হবে পরের গল্পে।